হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আজকে তোমাদের সামনে সেন্টেন্সের তৃতীয় ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। এর আগে সেন্টেন্সের দুইটা ক্লাস হয়ে গেছে। প্রথম ক্লাসে আমরা সেন্টেন্স বলতে কি বুঝি, অর্থগত দিক থেকে সেন্টেন্স কত প্রকার, গঠনগত দিক থেকে সেন্টেন্স কত প্রকার, এই বিষয়গুলো আলোচনা করেছিলাম। সাথে প্রথম ক্লাসে এটাও আলোচনা ছিল যে অর্থগত দিক থেকে যে বাক্যগুলো আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, এই বাক্যগুলো তোমরা কিভাবে চিনবা, এই বিষয়গুলো নিয়ে একটা দীর্ঘ আলোচনা করা ছিল। দ্বিতীয় ক্লাসটাতে আলোচনা করা ছিল গঠনগত দিক থেকে যে সেন্টেন্স তিন প্রকার, এই তিন প্রকার বাক্য তোমরা কিভাবে চিনবা, বা এদের গঠনগত দিক থেকে যে সেন্টেন্স সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটা বুঝবা কিভাবে পরীক্ষার হলে বা প্রশ্নে, সেই বিষয় নিয়ে দ্বিতীয় ক্লাসটা একটা আলোচনা করা হয়েছিল উদাহরণসহ। তোমাদের যদি আগের দুটো ক্লাস যদি দেখা না থাকে, তাহলে আজকে যে তৃতীয় ক্লাসটা হবে, এই তৃতীয় ক্লাসের ভিডিও ডেসক্রিপশানে আগের দুটো ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আজকে তৃতীয় ক্লাসটা নিয়ে আমরা আলোচনা করব ক্লজ নিয়ে। কারণ যখন তোমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্লাস করবা, তখন যদি ক্লজ সম্পর্কে যদি তোমাদের ধারণা না থাকে, তাহলে তোমরা কিছুই বুঝতে পারবা না। এই জন্য আজকের ক্লাসটি হবে হচ্ছে পুরো ডিটেলস ক্লজের উপরে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলো আমরা ক্লজের উপরে ক্লাসটা করি। তো যেমনটি বলছিলাম আসলে যে আমাদের আজকের ক্লাসটা হবে হচ্ছে পুরো ক্লজের উপরে। ক্লজ আসলে কেন প্রয়োজন? ক্লজ আসলে খুবই বেশি প্রয়োজন এই কারণে যে যখন আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমরা শিখব, তখন সেখানে তোমরা দেখবা যে অনেক সময় প্রিন্সিপাল ক্লজ থাকলে এটা করতে হয়, সাবঅর্ডিনেট ক্লজ থাকলে এটা করতে হয়, কোঅর্ডিনেট ক্লজ থাকলে এটা করতে হয়, এরকম বিভিন্ন বিষয়গুলো তোমাদের সামনে আসবে। তা তোমাদের যদি ক্লজ সম্পর্কে যদি আসলে ধারণা না থাকে, তখন তোমরা ওই বিষয়গুলো আর বুঝতে পারবা না। তখন তোমাদের কাছে ট্রান্সফরমেশন অফ এই সেন্টেন্সের ক্লাসগুলা তখন তোমাদের কাছে আর মজার মনে হবে না। তো এই জন্য আমি চিন্তা করলাম যে আজকে তৃতীয় ক্লাসটা আমরা ক্লজের উপরে আলোচনা করব সম্পূর্ণরূপে। তাহলে ক্লজটা ক্লিয়ার হয়ে গেলে তখন তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আর সমস্যা হবে না। তো স্ক্রিনে ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ যে ক্লজ কাকে বলে, এটার একটা ব্যাখ্যা দেওয়া আছে। দেখো ক্লজ সম্পর্কে আসলে কি বলা আছে। দেখো প্রথমেই যে শব্দ সমষ্টিতে একটি সাবজেক্ট, শব্দ সমষ্টি তো মানে বোঝো একটা বাক্য তৈরি করতে গেলে শব্দ সমষ্টি মানে কতিপয় শব্দের গুচ্ছ সেখানে থাকবে বা শব্দ সমষ্টি থাকবে। সেই শব্দ সমষ্টিতে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব বা প্রেডিকেট অর্থাৎ বিদেহ যদি থাকে এবং যা একটি বৃহত্তর বাক্যের অংশরূপে ব্যবহৃত হয়, তাকে ক্লজ বলে। অর্থাৎ বড় একটি বাক্য হবে, তার একটা খণ্ড হিসেবে যদি ব্যবহার হয়, তাহলে সেটাই হবে হচ্ছে ক্লজ। বস্তুত ক্লজ একটি বৃহত্তর সেন্টেন্সের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতর সেন্টেন্স, অর্থাৎ বৃহত্তর একটি সেন্টেন্সের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতর সেন্টেন্সটাই হচ্ছে একটা ক্লজ। বাংলাতে ক্লজকে খণ্ডবাক্য বলেও অভিহিত করা হয়। বাংলাতে ক্লজকে খণ্ডবাক্য বলেও অভিহিত করা হয়। ক্লজ তিন প্রকার। ক্লজ তিন প্রকার কি কি? প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তো একে একে চলো আমরা এই তিনটা ক্লজ বুঝে নিই। দেখো প্রথমে প্রিন্সিপাল ক্লজ সম্পর্কে আমাদের স্ক্রিনে যে স্লাইডটা দেখা যাচ্ছে, এই স্লাইডে কি দেখা যাচ্ছে প্রিন্সিপাল ক্লজ সম্পর্কে? এই ক্লজ হচ্ছে একটি সেন্টেন্সের মূল বা স্বয়ংসম্পূর্ণ অংশ। প্রিন্সিপাল ক্লজটি হচ্ছে সেন্টেন্সের মূল বা স্বয়ংসম্পূর্ণ অংশ এবং সেন্টেন্সের সবথেকে গুরুত্বপূর্ণ বক্তব্য এই প্রিন্সিপাল ক্লজের মধ্যেই থাকে। এর সঙ্গে কোনো কনজাংশন থাকে না। প্রিন্সিপাল ক্লজে কখনো কনজাংশন থাকে না, এটা সম্পূর্ণ একটি মূল বক্তব্যের মতন। প্রিন্সিপাল ক্লজকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন খণ্ডবাক্য বলেও অভিহিত করা হয়। প্রিন্সিপাল ক্লজকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন খণ্ডবাক্য বলেও অভিহিত করা হয়। অর্থাৎ আমি একটা ছোট জিনিস দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেই। যদি বড় একটা বাক্য থাকে, মানে অনেকগুলো খণ্ড আর কি, তার মধ্যে তোমাদের প্রথম যে মূল যে অংশটা তোমাদেরকে বোঝানো হয়, ওই বাক্যের মূল যে বক্তব্যটা বোঝানো হয় এবং যে বাক্যটার মধ্যে কোনো কনজাংশন দ্বারা যুক্ত থাকে না, এবং সেটাই হয় হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন খণ্ডবাক্য। দেখো নিচের যে উদাহরণটা দেওয়া আছে, এই উদাহরণের মাধ্যমে তোমাদের প্রিন্সিপাল ক্লজ সম্পর্কে পুরোপুরি ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। এখানে বলতেছে হি ইজ অ্যান অনেস্ট ম্যান হুম
এভরিবডি লাভস, পুরো বাক্যটা কি হচ্ছে, তিনি একজন সৎ মানুষ যাকে সবাই পছন্দ করে। এইখানে প্রথম যে অংশটা রয়েছে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, দেখো একটা বড় বাক্য কিন্তু, হি ইজ অ্যান অনেস্ট ম্যান হুম এভরিবডি লাভস, যাকে সবাই পছন্দ করে। এই বড় বাক্যটার মধ্যে একটা সাবজেক্ট দেখো হি, একটা ফাইনাইট ভার্ব দেখো ইজ, এবং একটা প্রেডিকেট অর্থাৎ বিদেহ আছে অ্যান অনেস্ট ম্যান। এই অংশটাকেই কিন্তু তোমরা প্রিন্সিপাল ক্লজ বলবা, যেখানে কোনো কনজাংশন নাই, অর্থাৎ তিনি একজন সৎ মানুষ। এই বাক্যটা কিন্তু অন্য কোনো বাক্যের বা অন্য কোনো বক্তব্যের উপরে নির্ভরশীল নয়, এই বাক্যটাই কিন্তু স্বাধীন, অর্থাৎ এটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এর পরের স্লাইডে দেখো সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ সম্পর্কে আলোচনা করা আছে। সাবঅর্ডিনেট ক্লজটা 2 নম্বর যেটা দেখতে পাচ্ছ, এখানে কি বলা আছে, এই ক্লজ স্বয়ংসম্পূর্ণরূপে কোনো পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে না। সাবঅর্ডিনেট ক্লজ স্বয়ংসম্পূর্ণ, প্রিন্সিপাল ক্লজ যেমন স্বয়ংসম্পূর্ণরূপে পুরো বক্তব্য প্রকাশ করতে পারে, কিন্তু এই সাবঅর্ডিনেট ক্লজ স্বয়ংসম্পূর্ণরূপে কোনো পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে না, এবং এই সাবঅর্ডিনেট ক্লজটাই কিন্তু ওই প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভরশীল থাকে। এবং এই যে প্রিন্সিপাল ক্লজটি সাথে যে সাবঅর্ডিনেট ক্লজের যে সম্পর্ক থাকে, এগুলো কি দিয়ে যুক্ত করা থাকে দেখো, হু, হুম, হুইচ, হট, দ্যাট, হোয়ার, হোয়াইল, হোয়েন, অ্যাজ, দো, অলদো, সো দ্যাট প্রভৃতি কনজাংশন দ্বারা সাবঅর্ডিনেট ক্লজকে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত করা হয়। সাবঅর্ডিনেট ক্লজ হলো ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ অধীন বা নির্ভরশীল খণ্ডবাক্য। প্রিন্সিপাল ক্লজ যেমন ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন খণ্ডবাক্য, ঠিক একইভাবে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে অধীন বা নির্ভরশীল খণ্ডবাক্য। এই সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে একটা বড় বাক্যের মধ্যে খণ্ড খণ্ড বাক্য যেটা প্রিন্সিপাল ক্লজের সাথে জড়িত থাকে, এবং ওই প্রিন্সিপাল ক্লজটার সাথে সাবঅর্ডিনেট ক্লজের সম্পর্ক থাকে হচ্ছে হু, হুম, হুইচ, হট, দ্যাট, হোয়ার, হোয়াইল, হোয়েন, অ্যাজ, দো, অলদো, সো দ্যাট এই প্রভৃতি কনজাংশন দ্বারা যুক্ত করা থাকে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। দেখো নিচে উদাহরণটাতে বলা আছে, হি ইজ অ্যান অনেস্ট ম্যান হুম এভরিবডি লাভস। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, দেখো পার্পল কালার করা আছে, হুম দেখো কনজাংশন ব্ল্যাক কালার করা আছে, আর এভরিবডি লাভস এই অংশটা লাল কালার করা আছে, রেড কালার করা আছে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ যেটা দেখো এটা রেড অংশ করা আছে, এভরিবডি লাভস প্রত্যেকে ভালোবাসে। এই প্রত্যেকে ভালোবাসে এটা কিন্তু বাক্যের মূল বক্তব্য বুঝাচ্ছে না, এই বাক্যটা কিন্তু প্রথম যে বাক্যটা আছে যে তিনি একজন সৎ মানুষ, সেই বাক্যের অধীন নির্ভরশীল খণ্ডবাক্য। আর হি ইজ অ্যান অনেস্ট ম্যান এ নিজেই কিন্তু একটা বক্তব্য প্রকাশ করতেছে, অর্থাৎ একে কারো উপরে নির্ভর করতে হচ্ছে না। তাহলে হি ইজ অ্যান অনেস্ট ম্যান এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, হুম হচ্ছে গিয়ে কনজাংশন, আর এভরিবডি লাভস প্রত্যেকে তাকে পছন্দ করে বা প্রত্যেকে তাকে ভালোবাসে, যেটা ওই সৎ ব্যক্তির যে বাক্যটা ওই বাক্যের উপরে নির্ভরশীল। এই যে এভরিবডি লাভস এই বাক্যটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আশা করি তোমরা সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে বুঝতে পেরেছো। কোনো প্রবলেম থাকলে কমেন্টে জিজ্ঞাসা করো, আবার এই বিষয়ে আমরা আলোচনা করব বা কমেন্টে আমি রিপ্লাই দিব। এরপরে 3 নম্বরে দেখো কোঅর্ডিনেট ক্লজ আছে। কোঅর্ডিনেট ক্লজটা আসলে কি, এই ক্লজগুলো সম্পূর্ণ স্বাধীন। সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু স্বাধীন না, অধীন বা নির্ভরশীল খণ্ডবাক্য, কিন্তু কোঅর্ডিনেট ক্লজগুলো হচ্ছে সম্পূর্ণ স্বাধীন। প্রিন্সিপাল ক্লজ যেমন সম্পূর্ণ স্বাধীন, কোঅর্ডিনেট ক্লজও সেরকম সম্পূর্ণ স্বাধীন, কিন্তু নিজস্ব অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য এরা একটি আরেকটির উপর নির্ভরশীল থাকে না। এই নিজস্ব অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য এরা একটি আরেকটির উপরে নির্ভরশীল থাকে না। যেহেতু এটা স্বাধীন ক্লজ, সম্পূর্ণ স্বাধীন, সুতরাং এই নিজস্ব অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য এরা একটি আরেকটির উপরে নির্ভরশীল থাকে না। মানে অনেকটা কিন্তু এর নেচার কিন্তু প্রিন্সিপাল ক্লজের মতন, প্রিন্সিপাল ক্লজের মতনই কিন্তু এর বৈশিষ্ট্য, কিন্তু একটু শুকনো পার্থক্য রয়েছে। সেটা কি, এই যে তোমার কোঅর্ডিনেট যে সম্পূর্ণ যে কোঅর্ডিনেট ক্লজ যে সম্পূর্ণ স্বাধীন ক্লজগুলো যে যুক্ত থাকবে, এগুলো অ্যান্ড, বাট, অর, নর, নট অনলি বাট অলসো কনজাংশন দ্বারা পরস্পর যুক্ত থাকে। অনেক সময় এই ক্লজে কনজাংশন না থেকে সেখানে সেমিকোলন কনজাংশনের কাজ করে। কনজাংশন সরাসরি ব্যবহার করার দরকার নাই, সেমিকোলন বসে, সেমিকোলনটাই কিন্তু কনজাংশনের কাজ করে। যেমন দেখো প্রথম বাক্যটাতে বলছে হি ইজ এ গুড স্টুডেন্ট অ্যান্ড গোজ টু স্কুল রেগুলারলি।
সে একজন ভালো ছাত্র এবং প্রতিদিন স্কুলে যায়। এখানে দুটো বাক্যই কিন্তু স্বাধীন, আলাদা আলাদা। হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। আমি এই পর্যন্ত যদি বলি, তোমার কি আর কোনো কিছু শোনার কি কোনো আকাঙ্ক্ষা থাকবে? থাকবে না, তোমার শোনার আকাঙ্ক্ষা শেষ। হি ইজ এ গুড স্টুডেন্ট, সে ভালো ছাত্র। পরের বাক্যটা যদি আমি আলাদাভাবে বলি, হি গোজ টু স্কুল রেগুলারলি, সে প্রতিদিন স্কুলে যায়, সেটাও কিন্তু মানে সমাপ্ত বাক্য, মানে ওখান থেকেও কিন্তু তোমার শোনার আর কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকে না। অর্থাৎ দুটো বাক্যই কিন্তু তাদের মত প্রকাশ করতেছে, তাদের বক্তব্য কিন্তু স্বাধীনভাবে দিচ্ছে। কিন্তু এই দুটো বাক্যই মাঝখানে একটা কনজাংশন অ্যান্ড দিয়ে যখন যুক্ত করা আছে, তখন সেইটা কিন্তু হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ এখানে দুটো বাক্যই কিন্তু কোঅর্ডিনেট ক্লজ অ্যান্ড দ্বারা যুক্ত আছে। এরপরে যে 2 নম্বর ক্লজটা রয়েছে, এই 2 নম্বর ক্লজটা হচ্ছে, এরপরে 2 নম্বর উদাহরণ যেটা দেওয়া আছে, দেখো, হি ইজ পোর, একটা সেমিকোলন আছে, হি ইজ অনেস্ট, সে দরিদ্র, সে সৎ। এখানে মাঝখানে যে সেমিকোলনটা, এটা একটা কনজাংশনের কাজ করতেছে, কিন্তু এই কনজাংশনটা এখানে উজ্জ আছে। তাহলে এই হলো ক্লজের আলোচনা। আমি তোমাদেরকে অল্প কথায় সবগুলো ক্লজ সম্পর্কে একটা ধারণা দিয়ে দেই। প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে সম্পূর্ণ একটা স্বয়ংসম্পূর্ণ, যেটা একাই সম্পূর্ণ মত প্রকাশ করতে পারে, পুরো বক্তব্য প্রকাশ করতে পারে, এবং এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যার কারো উপরে কোনো কিছু নির্ভর করতে হয় না, এবং যে ক্লজের মধ্যে কোনো কনজাংশন থাকে না, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এরপরে সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে যখন আলোচনা করছি, সাবঅর্ডিনেট ক্লজ কখনো স্বয়ংসম্পূর্ণরূপে কোনো পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে না, এটা প্রিন্সিপাল ক্লজের উপরে সম্পূর্ণরূপে নির্ভর করে, এবং সেগুলো হচ্ছে হু, হুম, হুইজ, হট, দ্যাট, হোয়ার, হোয়াইল, হোয়েন, অ্যাজ, দো, অল দো, সো দ্যাট প্রভৃতি কনজাংশন দ্বারা সাবঅর্ডিনেট ক্লজকে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত করে রাখা হয়। এই সাবঅর্ডিনেট ক্লজকে ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়, অর্থাৎ অধীন বা নির্ভরশীল খণ্ডবাক্য বলা হয়। আর সবশেষে কোঅর্ডিনেট ক্লজ, এর নেচার অনেকটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজের মতন। এটা সম্পূর্ণ স্বাধীনরূপে নিজের বক্তব্য প্রকাশ করতে পারে, এটাকে অন্য ক্লজের উপরে নির্ভর করতে হয় না। সবগুলো ক্লজই আলাদা আলাদাভাবে তাদের মনের ভাব প্রকাশ করতে পারে সম্পূর্ণরূপে, যেখানে আর কোনো জানার বিষয় থাকে না বা জানার জন্য কোনো আকাঙ্ক্ষা শ্রোতার থাকে না। কিন্তু এই ক্লজগুলোর মধ্যে একটা কনজাংশন থাকে, যেটা প্রিন্সিপাল ক্লজে কিন্তু থাকে না। কোঅর্ডিনেট ক্লজে একটা কনজাংশন থাকে, যেটা প্রিন্সিপাল ক্লজে থাকে না। এই কনজাংশনগুলো হচ্ছে অ্যান্ড, বাট, অর, নট, নট অনলি, বাট অলসো, এরকম কনজাংশন দ্বারা যুক্ত থাকে। অনেক সময় দেখা যায় যে কোনো কনজাংশন না, শুধুমাত্র একটা সেমিকোলন দিয়েও যুক্ত থাকে। তো আজকে সেন্টেন্সের যে 3 নম্বর ক্লাসে আমরা ক্লজ বুঝালাম, আজকে এই পর্যন্তই। তোমরা আগের দুটো ক্লাস সহ এই ক্লজের ক্লাসটাও সুন্দরভাবে দেখবা। আগামী ক্লাসটাতে আমরা আলোচনা করব হচ্ছে টার্মস অফ ভার্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, ধন্যবাদ।